আজ অনিমেষের বিয়ের দিন। বাড়িতে অনেক লোকজন এসেছে, বিয়ের সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কন্যাযাত্রীর লোক তাকে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে তার বাড়িতে চলে আসলেন। প্রায় 1 ঘন্টার রাস্তা অতিক্রম করার পর অনিমেষ বিয়ের মণ্ডপে পৌঁছলো। এদিকে প্রিয়া অনিমেষের জন্য তখন অপেক্ষা করে বসেছিল। তারা দুজনে 5 বছর একে অপরের সঙ্গে প্রেম সম্বন্ধে লিপ্ত ছিল। আজ তাদের সেই প্রেম সম্বন্ধ বিবাহের মর্যাদা পেতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই বলতে লাগলো, কনেকে আনো, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। তখনই মেয়ের ভাই এবং তার বোনেরা প্রিয়াকে আনতে গেল বিবাহ মণ্ডপে। এদিকে অনিমেষও প্রিয়ার জন্য অধীর আগ্রহে বিয়ের মণ্ডপে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই প্রিয়া বিয়ের মণ্ডপে উপস্থিত হলো এবং তারা মালা বদলের অনুষ্ঠান শুরু করলো। কিন্তু যখনই অনিমেষ প্রিয়ার গলায় মালা পরিয়ে দিতে যাচ্ছিল, তখনই অনুষ্ঠান বাড়িতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। একজন মহিলা সেখানে উপস্থিত হলেন এবং তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই ছেলেটা একজন প্রতারক। এই ছেলেটা আমার স্বামী এবং এর সঙ্গে আমার 8 বছরের বৈবাহিক সম্পর্ক রয়েছে। আমাদের একটি 6 বছরের মেয়েও রয়েছে। এই ছেলেটা একজন প্রতারক। ওই মেয়েটাকে ধোঁকা দিয়ে বিয়ে করছে। আমার সঙ্গেও প্রতারণা করেছে। এদিকে প্রিয়া যখন ওই মেয়েটার মুখে এমন কথা শুনলো, তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো। সে ভাবতে লাগলো, এটা সে কি শুনছে। সে হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে গেল। তার মা বাবা তার চোখে মুখে জল দিতে লাগলেন এবং নিজের মেয়েকে সামলাতে লাগলেন। এদিকে অনিমেষও অবাক দৃষ্টিতে সেই মহিলার দিকে তাকিয়ে রইল। সে মহিলা সেখানকার স্থানীয় মহিলা সমিতির কয়েকজন মেম্বারকে নিয়ে এসেছিলেন। মহিলা সমিতির অধ্যক্ষ যিনি ছিলেন, ওনার নাম ছিল শান্তি দেবী। উনি তখন অনিমেষকে এই সমস্ত প্রশ্নের সত্যতা জানতে চাইলেন। তিনি অনিমেষকে বলতে লাগলেন, তুমি সত্যি করে বলো, এই মেয়েটা যা বলছে সেটা কি ও ঠিক বলছে? তখন অনিমেষের মুখে কোনো উত্তর ছিল না। অনিমেষ চুপচাপ বিয়ের মণ্ডপে দাঁড়িয়েছিল এবং সে তার মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বন্ধুরা, সত্যি কি অনিমেষ ওই মহিলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে লিপ্ত ছিল? সে মহিলা যা বলছিল সেটা কি সে সত্যি কথা বলছিল? চলুন এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জানা যাক। বন্ধুরা, এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে। এই কাহিনীর মাধ্যমে আপনারা সমাজের এমন একটি দিক সম্বন্ধে অবগত হবেন যে দিকটা জানা আপনাদের সকলের অত্যন্ত প্রয়োজনীয়। কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। মাধবী একটি গ্রামের মেয়ে। তার জীবন ছিল সরল, সাধারণ এবং পরিপূর্ণ শৃঙ্খলায় বাঁধা। তার পরিবার বেশ পুরনো মূল্যবোধে বিশ্বাসী। তারা মনে করত মেয়েদের জীবন মানেই স্বামী, সংসার এবং পরিবার। জীবন মানেই স্বামী, সংসার আর পরিবারের দায় দায়িত্ব পালন করা, তাদেরকে যত্ন করা। মাধবী ছিল মৃদুভাষী, সৎ এবং অত্যন্ত ধর্মপরায়ণ। ছোট্ট থেকেই সে মা বাবার কোনো কথাই অমান্য করত না। সে সবসময় মা বাবার কথা শোনার চেষ্টা করত এবং সেই কথাগুলো মান্য করত। মাধবীর বাবা রামলাল একজন কৃষক। তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করেন। তার মা সরস্বতী দেবী একজন গৃহিণী, যিনি প্রতিদিন ঘরের কাজ আর পুজো পাঠ নিয়েই ব্যস্ত থাকেন। মাধবীর বয়স যখন 20 বছর, তখন তার পরিবার তাকে বিয়ের জন্য প্রস্তুত করতে শুরু করে। এই সময়ে গ্রামের এক মধ্যস্থতাকারী তাদের বাড়িতে আসে এবং অনিমেষের পরিবার সম্পর্কে বলে। অনিমেষের পরিবারের লোকেরা গ্রামে থাকলেও অনিমেষ শহরে চাকরি করে। সে একটি বড় কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে। মধ্যস্থতাকারী বলে, অনিমেষ ছেলেটি খুব ভালো। সে নিজের পরিবারকে খুব ভালোবাসে। শহরে থেকে গ্রামে নিয়মিত আসা যাওয়া করে। এমন ছেলে পেয়ে মেয়ের জীবন নিশ্চিতভাবেই সুখে কাটবে। মাধবীর জীবনে কখনোই কাউকে ভালোবাসেনি, আর মা বাবা যাকে পছন্দ করবেন তাকেই সে স্বামী হিসেবে মেনে নেবে, এই ছিল তার মনোভাব। সে কখনোই নিজেকে প্রশ্ন করেনি যে তার নিজের ইচ্ছে বা চাহিদা কী।
অনিমেষের বাবা মা রামলালের বাড়িতে এসে তাকে জানায় যে তাদের ছেলে খুবই ভালো চরিত্রের এবং তারা মাধবীকে নিজের ঘরের গৃহবধূ করতে চায়। অনিমেষ বিয়ের দিন গ্রামের বাড়িতে এসে মাধবীর সঙ্গে পরিচিত হয়। তার মুখে মাধবীর প্রশংসার বন্যা বয়ে যায়। অনিমেষ বলতে থাকে, তুমি খুবই সৎ এবং সরল প্রকৃতির মেয়ে। এদিকে মাধবীর বাড়ির লোক এটা ভাবতে থাকে সত্যিই তাদের মেয়ে খুবই ভাগ্যবান যে তারা এত ভালো একটা জামাই পাচ্ছে। বিয়েটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়। মাধবী সেদিন লাল রঙের বেনারসি পরেছিল। তার মুখ লজ্জায় ভরা, চোখে স্বপ্ন। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে নিজের জীবন দিয়ে সে ওই সংসার গড়ে তুলবে। বিয়ের পরপর প্রথম কয়েক বছর তাদের ভালোই জীবন কাটে। অনিমেষ খুব ভালো স্বামী ছিল। আদর্শ পুত্রের মতো সে নিজের পরিবারের দেখাশোনা করত, নিজের স্ত্রীকে সে ভালো মতো যত্ন করত। এরই মধ্যে তাদের জীবনে মেঘা আসে। মেঘা তাদের ছোট্ট মেয়ে, যাকে ঘিরে তাদের দুজনের অনেক স্বপ্ন। বিশেষ করে মাধবীর কাছে তার মেয়ে ছিল তার জীবনের পরম প্রাপ্তি, পরম সুখ। কিন্তু মাধবী কখনোই লক্ষ্য করেনি যে অনিমেষের ভালো ব্যবহারের আড়ালে একটি ভিন্ন রূপ লুকিয়ে আছে। সে তার বাবা মায়ের কথা মেনে মাধবীকে বিয়ে তো করেছিল, কিন্তু তার মন কখনো মাধবীর প্রতি আসল ভালোবাসার প্রকাশ করেনি। আসলে অনিমেষের লক্ষ্য ছিল এমন একটি মেয়েকে বিয়ে করা যে তার কাছে কখনো কোনো প্রশ্ন করবে না। সে যা বলবে সেই মেয়েটি তাই শুনবে। গ্রামের শান্ত জীবন থেকে শহরে চাকরি করতে যাওয়া অনিমেষের জন্য একটি অজুহাত হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে 8 বছর পেরিয়ে যায়। মাধবীর জীবন বাইরে থেকে যথেষ্ট সুখী মনে হলেও ভেতর থেকে আদৌ সেটা ছিল না। মেঘার বয়স এখন 7 বছর হয়েছে। মেঘা এখন একটি 7 বছরের প্রাণবন্ত মেয়ে, যার হাসি মাধবীর জীবনের সব ক্লান্তি ঘুচিয়ে দেয়। অনিমেষ যদিও তার চাকরির জন্য শহরে যাতায়াত করে, তবুও সে পরিবারের কোনো দায়িত্ব ফেলে দেয় না। সে নিজের সমস্ত দায়িত্বই পালন করতে থাকে। কিন্তু কয়েক মাস ধরে মাধবী এটা লক্ষ্য করছিল যে অনিমেষের স্বভাব চরিত্রে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। অনিমেষ আগের মতো আর আন্তরিক নয়। তার কথাবার্তা যেন এক ধরনের উদাসীনতা ফুটে উঠতে লাগলো। সে আর মাধবীর পাশে বসে গল্প করে না বা মেঘার পড়াশোনা নিয়ে আগ্রহ দেখায় না। মাধবী প্রথমে ভেবেছিল হয়তো কাজের চাপের জন্য সে এমন আচরণ করছে। একদিন সন্ধ্যায় হঠাৎ অনিমেষ বাড়ি ফিরে জানালো প্রতিদিন গ্রাম থেকে এইভাবে শহরে যাতায়াত করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে তার কাছে। তাই সে শহরেই একটি বাড়ি ভাড়া নিচ্ছে আর এখন থেকে সে সেখানেই থাকবে। সেখানে কিছুদিন নিজেকে ভালো করে সেটেল করে নেওয়ার পর সে মাধবী আর মেঘাকে তার সঙ্গে শহরে নিয়ে যাবে। অনিমেষ বলতে লাগলো, গ্রামে থেকে প্রতিদিন যাতায়াত করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অফিসে অনেক দেরি পর্যন্ত কাজ করতে হয় আর সকাল সকাল অফিসেও তো পৌঁছতে হয়। প্রতিদিন বস আমাকে উল্টোপাল্টাভাবে বকাবকি করে। এছাড়াও শহরে থাকলে আমি কাজটাও ঠিকভাবে করতে পারবো আর একটু বিশ্রামও পাবো। অনিমেষের কথা শুনে মাধবী প্রথম দিকে খানিকটা অবাক হয়। সে ভাবে এতদিন তো গ্রাম থেকে শহরে যাতায়াত করতে কোনো অসুবিধা হতো না, হঠাৎ করে এখন এমন সিদ্ধান্ত কেন? মাধবী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা ঠিক আছে তুমি যেতে চাও, কিন্তু তুমি কি একা থাকবে নাকি তোমার সঙ্গে আরও কেউ থাকবে? অনিমেষ তৎক্ষণাৎ উত্তর দেয়, অফিসে কয়েকজন কলিগের সঙ্গেই থাকবো। আসলে বাড়িটা অনেক বড়, সবারই সুবিধা হবে। তুমি চিন্তা করো না, মেঘার পড়াশোনা এবং তোমার সংসারের সব খরচ আমি ঠিক মতো পৌঁছে দেব। মাধবী অগত্যা অনিমেষের কথায় রাজি হয়, যদিও তার মন এতে সায় দিচ্ছিল না। কিন্তু অন্ধবিশ্বাসে বাধা সে তার স্বামীকে কোনোরূপ কোনো প্রশ্নই করতে সাহস পেল না। আসলে মাধবী তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করত, তাকে ভালোবাসত। শহরে থাকা শুরু করার পর অনিমেষের সঙ্গে মাধবীর যোগাযোগ আস্তে আস্তে কমতে থাকলো। সে আগের মতো নিয়মিত ফোন করে না। মাধবী ফোন করলেও সে তার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারে না। সে জানায় সে এখন ব্যস্ত আছে, পরে কথা বলবে, এমনটা বলেই সে মাধবীর ফোন কেটে দেয়। এখন মাধবী বুঝতে পারছিল যে কিছু একটা তো ব্যাপার আছে যার জন্য অনিমেষ তার সঙ্গে এমন ব্যবহার করছে।
একদিন মাধবী গ্রামের বাজারে কিছু কেনাকাটা করতে গিয়েছিল। সেখানে তার এক পুরনো স্কুলের বান্ধবী শ্যামলীর সঙ্গে তার দেখা হয়ে যায়। শ্যামলী বর্তমানে শহরে থাকে। গল্প করতে করতে শ্যামলী হঠাৎ বলে, তোমার স্বামী অনিমেষ তো শহরে খুব ভালোভাবে আছে। প্রায় তাকে এক মহিলার সঙ্গে রেস্টুরেন্টে বা শপিং মলে দেখা যায়। আমি ভাবতাম সে তোমার সঙ্গেই এসেছে। মাধবী এই কথা শুনে হতবাক হয়ে যায়। শ্যামলীর কথা শুনে সে কি বলবে সেটা বুঝে উঠতে পারছিল না। বাড়ি ফিরে সারা রাত সে ঘুমাতে পারে না। তার মন নানা আশঙ্কায় ভরে ওঠে। পরদিন সকালে যখন মাধবী মেঘাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল, হঠাৎ করেই বাড়িতে স্থানীয় পিয়ন আসে। সে একটি চিঠি নিয়ে আসে। চিঠিটি ছিল অনিমেষের তরফ থেকে। তাতে লেখা ছিল, মাধবী, আমার জীবন শহরে অনেক পাল্টে গেছে। আমি এখন নতুন একজনের সঙ্গে জীবন কাটাতে চাই। সে আমার জন্য উপযুক্ত সঙ্গী। তুমি আর মেঘা নিজের জীবনে ভালো থেকো। আমি প্রতি মাসে তোমাদের জন্য টাকা পাঠিয়ে দেব, আর আমাকে খোঁজার চেষ্টা করবে না। চিঠিটি পড়ার পর মাধবীর পায়ের তলার যেন মাটি সরে গেল। তার মনে হতে লাগলো পুরো পৃথিবীটা যেন তার সামনে ধসে পড়ছে। মাধবী কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার স্বামী, যাকে সে এত বিশ্বাস করেছে, সে তার সঙ্গে এমন একটা কাজ করতে পারে। সে স্থানীয় মহিলা সমিতির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মহিলা সমিতির প্রধান শান্তিদেবী অত্যন্ত দৃঢ়চেতা একজন মানুষ, যিনি নারীদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করেন। মাধবী মহিলা সমিতিতে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। শান্তিদেবী মাধবীর সমস্ত কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাকে সাহস দেন। তুমি একদম ভেঙে পড়বে না। তোমরা অনিমেষের এই প্রতারণার মুখোশ খুলে দেবে, আর এই কাজে আমরা তোমাকে সহায়তা করব। এমনটা বলে শান্তিদেবী মাধবীর মাথায় হাত বুলিয়ে দেন। শান্তিদেবীর বয়স 55 বছর। তিনি জীবনের অধিকাংশ সময় মহিলাদের অধিকার নিয়ে লড়াই করে গেছেন এবং অনেক মহিলাকে তিনি ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন। মাধবী স্থানীয় মহিলা সমিতির সাহায্য চেয়ে যে সাহসিকতা দেখিয়েছিল, তা ছিল তার জীবনের সবথেকে বড় একটি পদক্ষেপ। তার ভেতরে যে হতাশা আর আঘাত জমেছিল, তা এবার ক্ষোভের রূপ নিয়েছিল। শান্তিদেবীর কাছে সমস্ত ঘটনা খুলে বলার পর মাধবী জীবনে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। সে ভাবছিল তার সঙ্গে হয়তো প্রতারণা হবে না। আসলে শান্তিদেবী অত্যন্ত বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ মানুষ। তিনি নারীদের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ। তিনি মাধবীকে বললেন, তোমার মতো অনেক নারী সমাজের পুরুষতান্ত্রিক আচরণের শিকার হয়, কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নেই। আমরা অনিমেষের আসল চেহারা সবার সামনে আনব। তারপর মাধবী আর শান্তিদেবী একসঙ্গে অনিমেষের সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে শুরু করেন। তারা শহরে থাকা শ্যামলীকে যোগাযোগ করেন, যে আগে থেকেই জানতো অনিমেষের গোপন সম্পর্কের কিছু কথা। শ্যামলী জানায় যে অনিমেষের সঙ্গে যে মেয়েটির সম্পর্ক, তার নাম হলো প্রীতি। আসলে প্রীতি শহরের একজন ধনী ব্যবসায়ীর মেয়ে, যিনি দেখতে সুন্দর এবং আর্থিকভাবে শক্তিশালী। শান্তিদেবী এটাও জানতে পারেন যে অনিমেষ এবং প্রীতি আগামী সপ্তাহে এক 5 তলা হোটেলে বিয়ে করার পরিকল্পনা করছে। খবরটি শোনার পর মাধবীর মন পুরোপুরি ভেঙে যায়, কিন্তু শান্তিদেবী তাকে আশ্বস্ত করেন। তিনি মাধবীকে বলেন, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোনো মতেই এই বিয়ে হতে দেব না। এটা শুধু তোমার জন্য নয়, সমাজের অন্যান্য মহিলাদের জন্য একটি শিক্ষা হবে। শান্তিদেবী ঠিক করে মাধবী এবং মহিলা সমিতির সদস্যরা অনিমেষের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবে। অনুষ্ঠানে প্রীতি এবং তার পরিবারের সকলের সামনে অনিমেষের প্রতারণার প্রমাণ তুলে ধরবে। সমিতির মাধ্যমে সংবাদ মাধ্যমেও খবর পাঠানো হবে, যাতে এটি একটি উদাহরণ হয়ে ওঠে। দেখতে দেখতেই বিয়ের দিন চলে আসে। মাধবীর মন একদিকে ভারাক্রান্ত, অন্যদিকে তার প্রতিশোধের ইচ্ছা প্রবল। সে বুঝতে পারে যে এটি শুধু তার নিজের লড়াই নয়, এটি তার মেয়ের ভবিষ্যৎ এবং নারীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপনের লড়াই।
অনিমেষ এবং রিয়ার বিয়ের অনুষ্ঠান জমজমাটভাবে শুরু হয়। বিশাল মণ্ডপ, দামি পোশাক আর অতিথিদের ভিড় সমস্ত কিছু মিলেই এক চমকপ্রদ পরিবেশ তৈরি করে। অনিমেষের মুখে গর্বের ছাপ। সে মনে মনে ভাবতে লাগলো, কেউই তার এই দ্বৈত জীবনযাত্রা সম্পর্কে কিছুই জানতে পারল না। তার মনোবাসনা পূর্ণ হলো। এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। পুরোহিত মালা বদলের জন্য কনেকে ডেকে পাঠালো। পুরোহিতের কথা মতো প্রীতির ভাই, বোন এবং তার আত্মীয় স্বজনরা প্রীতিকে আনতে গেল। তারা সকলে প্রীতিকে নিয়ে বিয়ের মণ্ডপে উপস্থিত হলো এবং মালা বদলের অনুষ্ঠান শুরু হলো। ঠিক যখন প্রীতি অনিমেষের গলায় মালা পরিয়ে দিতেই যাবে, তখন মাধবী, শান্তিদেবী এবং মহিলা সমিতির অন্যান্য সদস্যরা সেখানে প্রবেশ করলেন। সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি অবাক হয়ে গেছিল। এদিকে মাধবী সরাসরি মণ্ডপের সামনে গিয়ে অনিমেষের মুখোমুখি দাঁড়ায়। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। মাধবী শান্ত কণ্ঠে বলে, অনিমেষ, তুমি কি এই বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার আগে আমাকে এবং আমার মেয়েকে স্মরণ করেছিলে? তুমি কি আমাদের দুজনের কথা একবারও চিন্তা করেছিলে? অনিমেষ হতভম্ব হয়ে যায়। সে কিছুক্ষণ নীরব থাকে, তারপর মিথ্যা বলার চেষ্টা করে। তুমি এখানে কেন? এটি আমার ব্যক্তিগত ব্যাপার। অনিমেষ গলা উঁচিয়ে উত্তর দেয়। ঠিক তখনই শান্তিদেবী দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, ব্যক্তিগত ব্যাপার? তুমি একটি নারীর জীবন নষ্ট করে, একটি সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে আরও একটি সম্পর্ক গড়তে চলেছ, আর তুমি বলছো এটা ব্যক্তিগত ব্যাপার? তুমি জানো তুমি কত বড় অপরাধ করেছ? এর জন্য তোমাকে কত বড় শাস্তি পেতে হবে। এদিকে প্রীতি যখন এই সমস্ত দৃশ্য দেখল, সে যেন অবাক হয়ে গেল। তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো। সে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। প্রীতির বাবা প্রীতিকে সাহারা দিলেন এবং তার চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলেন। তখনই শান্তিদেবী প্রীতির পরিবার এবং উপস্থিত অতিথিদের সামনে অনিমেষের সমস্ত প্রতারণার কথা প্রকাশ করল। তারা প্রীতির বাবা মাকে মাধবী আর অনিমেষের বিয়ের ছবি দেখালো, তাদের সন্তানের সঙ্গে তাদের ছবি দেখালো এবং বিয়ের কিছুদিন আগে অনিমেষ যে মাধবীকে চিঠিটি লিখেছিল সেই চিঠিটিও প্রমাণস্বরূপ দেখালো। এই সমস্ত প্রমাণ দেখার পর প্রীতির বাবা শান্তিদেবীর উপর বিশ্বাস করলেন। প্রীতি আর অনিমেষ 5 বছর ধরে প্রেম সম্পর্কে লিপ্ত ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু প্রীতি কখনোই তার পরিবার, তার বাবা মার সম্বন্ধে কিছুই অনিমেষের কাছে জানতে পারেনি। সে যখনই অনিমেষকে তার পরিবার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করত, অনিমেষ কোনো না কোনো কথা বলে তার কথা ঘুরিয়ে দিত। আর এভাবেই তাদের এই সম্পর্ক দীর্ঘদিন চলতে থাকে। প্রীতি এটা জানতো না যে অনিমেষের এর আগে একবার বিয়ে হয়ে গেছে এবং তার 7 বছরের একটি কন্যা সন্তান আছে। ঘটনা জানার পর উপস্থিত সবাই অনিমেষের চরিত্র সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করা শুরু করে। প্রীতির বাবা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার মেয়েকে এই বিয়ের থেকে সরিয়ে নেন। প্রীতি নিজেও অনিমেষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে। এদিকে অনিমেষ নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করে, কিন্তু তার মিথ্যেগুলো একে একে ফাঁস হতে থাকে। সে অবশেষে সবার সামনে ক্ষমা চায়, কিন্তু মাধবী দৃঢ়ভাবে বলে, তোমার ক্ষমার কোনো মূল্য নেই। তুমি আমার বিশ্বাস, আমার সংসার এবং আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছ। এখন আমি শুধু তোমার শাস্তি চাই। অনিমেষের প্রতারণার মুখোশ খোলার পর সমস্ত বিয়েবাড়ি স্তব্ধ হয়ে যায়। মাধবী সেদিন শুধুমাত্র নিজের জন্য নয়, মেঘার জন্য এবং সমাজের প্রতিটি নারীর জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। মণ্ডপে দাঁড়িয়ে সে ঘোষণা করে, অনিমেষ, তুমি শুধু আমাকে নয়, আমার মেয়ের ভবিষ্যৎকেও নষ্ট করার চেষ্টা করেছ। আমি আজ প্রতিজ্ঞা করছি, আমি আইনানুগ ব্যবস্থা নেব, যাতে তোমার মতো মানুষ আর কোনো নারীর জীবন নষ্ট না করতে পারে। শান্তিদেবী সেখানে থাকা সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আমরা সমাজের প্রতারণার বিরুদ্ধে দাঁড়াতে চাই। আজকের এই ঘটনা সমাজের প্রতিটি মানুষকে একটি শিক্ষা দেবে যে নারীদের দুর্বল ভাবা উচিত নয়। নারীরা তাদের অধিকার রক্ষার লড়াই করতে জানে।
এরপর স্থানীয় থানায় খবর দেওয়া হয় এবং সেখানে স্থানীয় থানার কিছু পুলিশ উপস্থিত হয়। তারা অনিমেষকে সেখান থেকে ধরে নিয়ে যায়। অনিমেষের বিরুদ্ধে প্রতারণা, মিথ্যাচার এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গুরুত্ব সহকারে এই বিষয়টি তদারকি করে। এদিকে মাধবী তার পরিবার এবং মহিলা সমিতির সহায়তায় সাহসিকতার সঙ্গে আদালতে দাঁড়ায়। কোর্টে মাধবী অনিমেষের বিরুদ্ধে সমস্ত প্রমাণ তুলে ধরে। অনিমেষের মাধবীকে দেওয়া সেই চিঠি, প্রীতির সঙ্গে তার অবৈধ সম্পর্কের প্রমাণ, মাধবীর সঙ্গে তার বিয়ের প্রমাণ, সমস্ত প্রমাণের ভিত্তিতে জজ সাহেব অনিমেষকে যথাযথ শাস্তি দেন। এদিকে মাধবীর এই সাহসিক পদক্ষেপ দেখে গ্রামের মানুষ এবং শহরের অনেকেই তার পাশে দাঁড়ায়। স্থানীয় সংবাদ মাধ্যম এই ঘটনাটি প্রচার করে এবং এটি একটি উদাহরণ হিসেবে দাঁড়ায়। নারীদের বিরুদ্ধে হওয়া প্রতারণা এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের এটি একটি স্রোত সৃষ্টি করে। মাধবী এই সময় শুধু একজন প্রতারিত স্ত্রী নয়, একজন সাহসিক মা হিসেবেও নিজেকে প্রমাণ করে। সে মেঘার দিকে তাকিয়ে বলে, মেঘা, আমি তোমার জন্য এমন একটি পৃথিবী তৈরি করব যেখানে নারীদের সম্মান এবং অধিকার সবার আগে থাকবে। আমি চাই তুমি বড় হয়ে নিজেকে কখনো দুর্বল ভাববে না। পরবর্তীকালে মাধবী একটি হস্তশিল্পের ব্যবসা শুরু করে এবং গ্রামের সকল ব্যক্তিরা তাকে অনেক সাহায্য করে। মহিলা সমিতির শান্তি দেবীও তাকে অনেক সাহায্য করেছিল। ওনাদের প্রচার এবং প্রসারের কারণে মাধবীর ব্যবসা কিছুদিনের মধ্যেই বড় আকার ধারণ করে। গ্রামের আরও অনেক মহিলা সেই ব্যবসায় যোগ দেয়। এখন মাধবী নিজের মেয়ে মেঘাকে নিয়ে সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছে। সে এখন স্বাবলম্বী এবং স্বাধীন। মাধবী উপলব্ধি করে যে অনিমেষের প্রতারণা তার জীবনে যে ক্ষতি করেছে তা আর বদলানো সম্ভব নয়। তবে এই ক্ষতি তাকে শিখিয়েছে কিভাবে নিজের জন্য লড়াই করতে হয়। একদিন সন্ধ্যায় মাধবী গ্রামের বটগাছের নিচে বসে মেঘার সঙ্গে গল্প করছিল। মেঘা হঠাৎ প্রশ্ন করে, মা, বাবা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, তুমি এতে কষ্ট পাও না? মাধবী একটু মৃদু হেসে উত্তর দেয়, হ্যাঁ মা, কষ্ট প্রথম দিকে পেয়েছিলাম, তবে পরবর্তীকালে আমি এটা বুঝতে পেরেছি অন্য কারোর ভুল নিজের কাঁধে তুলে নিয়ে বাঁচা যায় না জীবন এগিয়ে চলার জন্য। আর তুমি তো আমার সঙ্গে আছো। তুমি আমার সঙ্গে থাকলে আমি সমস্ত বাধা বিপত্তি দূর করতে পারবো। তুমি আমার জীবনের সবথেকে বড় আশীর্বাদ, তুমি আমার শক্তি। তাহলে বন্ধুরা, মাধবীর সম্বন্ধে আপনারা কি বলতে চান, অনিমেষের সম্বন্ধে আপনারা কি বলতে চান এবং প্রীতির সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার মনোবলের অনেক বৃদ্ধি করে এবং নতুন কাহিনী রচনা করতে আমাকে অনেক সহায়তা করে। তাই অবশ্যই নিজের বাড়ির মেয়ে ভেবে, নিজের ছোট বোন ভেবে অথবা নিজের বন্ধু ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। বন্ধুরা, আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা আমাদের সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন। তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিক মন্তব্য করুন। এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের কোনোভাবে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা জীবনে একটি শিক্ষা পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।